রমজানে আমাদের জীবনযাত্রার কিন্তু বিশাল একটা পরিবর্তন হয়ে থাকে। তার মধ্যে আমাদের খাদ্যাভ্যাসের পরিবর্তন হয়, আমাদের কর্মঘণ্টার একটা পরিবর্তন হয় এবং সবথেকে বড় পরিবর্তন হয় কিন্তু আমাদের ঘুমের প্যাটার্নের। এই সমস্ত বিষয়গুলোকে বিবেচনা করে আমরা যদি একটা সুশৃঙ্খলভাবে কিছু নিয়মকানুন মেনে চলতে পারি, তাহলে রমজানে রোজা রেখেও কিন্তু সুস্থ থাকা সম্ভব। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেডিক সিগনেচার ক্লিনিক নিবেদিত এখন টিভির রমজানের বিশেষ আয়োজন রমজানের স্বাস্থ্য। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে রোজায় পেটের সমস্যায় করণীয়। আর এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে আজ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ডক্টর শিশির সিক্ত সরকার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর গ্যাস্ট্রোএন্টারোলজি, কনসালটেন্ট অফ মেডিক সিগনেচার ক্লিনিক ও ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। থ্যাংক ইউ। রমজানে তো দেখা যায় যে আমাদের বাংলাদেশের আসলে যে ট্রেডিশন, আমরা একটু ভাজা পোড়া খাবার খেতে পছন্দ করি এবং প্রতিটা ফ্যামিলিতে দেখা যায় যে যত ধরনের খাবারে থাকুক একটু ভাজা পোড়া তৈলাক্ত খাবার, মশলাদার খাবার থাকে। একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট হিসেবে আপনার কাছে আসলে কি মনে হয় এটা আমাদের পেটের সমস্যার জন্য কতটুকু ক্ষতিকর হতে পারে? আমরা যাই খাই, মানে সেটা ভালো হোক মন্দ হোক, আলটিমেটলি পেটে যে জমা হয় এবং সেটা মেটাবলিজম হয় পেটেই বিভিন্ন জায়গায়। সেটা লিভার একটা পার্ট, আমাদের পাকস্থলী বা অন্যান্য পার্টগুলো এটার সাথে জড়িত। সো আমরা কি খাবো সেটার উপরে নির্ভর করবে আসলে আমার পেট কতটুকু কাজ করবে। যেমন রমজান আমাদের বেশিরভাগ জনগোষ্ঠী এটা পালন করে থাকে। সো আমাদের এখানে যদি আমি ডাক্তারি দৃষ্টিকোণ থেকে চিন্তা করি, এখানে অনেকগুলো বিষয় কাজ করে। একটা হচ্ছে যে কিছু কিছু আমাদের যেমন পেটের সমস্যা যারা রোগী থাকে, যেমন লিভারের রোগী বা পেটের কিছু রোগী আছে যাদের জন্য দেখা যাবে হয়তো তারা রমজান রোজা রাখতে পারতেছে না, যেমন লিভার সিরোসিসের রোগী থাকে। আইবিএস পেশেন্টদের ক্ষেত্রে একটু আমি আপনার কাছে জানতে চাইবো যে আইবিএস পেশেন্টরা তো আসলে খুবই আনস্টেবল থাকে যে আমি রমজানে আসলে কি খাবো, যেহেতু আমাদের মূল খাবারটাই হচ্ছে ভাজা পোড়া। তো তাদের ক্ষেত্রে আপনার বিশেষ কোনো পরামর্শ আছে? হ্যাঁ, ডেফিনেটলি। কারণ হচ্ছে আইবিএস রোগীদের ক্ষেত্রে কিছু কিছু খাবার আছে যেটাতে ওদের প্রবলেম হয়ে যায়। যেমন অনেকের ক্ষেত্রে দেখা যায় যে শাক খেলে প্রবলেম হচ্ছে, কিছু অনেকের ক্ষেত্রে যেটা আমরা ডাক্তাররা বেশি এনকারেজ করি সবজি খেতে, অনেকের সবজিতেও অনেকের সময় প্রবলেম হয়ে যাচ্ছে। সো আইবিএস রোগীদের হচ্ছে তাদের ইন্ডিভিজুয়ালাইজ করতে হবে যে আসলে তার কোন খাবারটাতে বেশি প্রবলেম হচ্ছে, সে সেটা বন্ধ রাখবে। যখন ইফতারির সময় যে আজানটা দিল সাথে সাথে আমরা হুড়মুড় করে খাওয়া শুরু করে দিই, বাট এই প্যাটার্নটা আসলে চেঞ্জ করতে হবে। প্যাটার্নটা হওয়া উচিত এরকম যে আমার আজান দিল, তারপরে আমি হয়তো 2টা বা 3টা খেজুর খেলাম আর পানি খেলাম। পানিটা খেয়ে রোজা ভাঙার পরে আমি অল্প একটু স্যুপ খাবো। স্যুপ খাওয়ার পরে আমাকে মিনিমাম 5 থেকে 10 মিনিট আমরা একটু অপেক্ষা করব। যে 5 থেকে 10 মিনিট এই অপেক্ষাটা কেন জরুরি, আমি যদি একবারে অনেকখানি তখনই খেয়ে ফেলি তাহলে আমার পরবর্তীতে এটা বদহজম হবে, খাওয়ার পরে একটা অবসন্ন ভাব চলে আসবে, ঘুম ঘুম লাগবে। এই জিনিসটা এই 5 থেকে 10 মিনিট সময়টা প্রিভেন্ট করবে। 5 থেকে 10 মিনিট পরে আমরা মেইন খাবার একটা চুজ করব এবং সেই মেইন খাবার চুজ করার মধ্যে আমরা চেষ্টা করব ভাজা পোড়া অ্যাভয়েড করতে। যেমন উদাহরণ হিসেবে দেওয়া যায়, যেমন ছোলা সবচেয়ে বেশি ইউজ হয়। আমরা ছোলা ভাজা না খেয়ে যেটা করতে পারি, ছোলা সেদ্ধ করে খাওয়া যেতে পারে। এই খাবারের মধ্যে আমরা পেঁয়াজ ও বেগুনিটা অ্যাভয়েড করা উচিত, আর ফলমূলটাকে বেশি প্রাধান্য দেওয়া উচিত। যদি আমি মাংস জাতীয় খাবার খেতে চাই সেক্ষেত্রে রেড মিট, যেটা গরুর মাংস খাসির মাংস না খেয়ে শুধু মুরগির মাংসর যে শুধু চর্বি ছাড়া যে অংশটুকু সেটুকু আমরা প্রেফার করতে পারি। অথবা সবচেয়ে ভালো হচ্ছে মাছ, এটা ইটস এ গুড প্রোটিন। মাছ সবজি দিয়ে এটা আমরা প্রেফার করতে পারি। এবং ইফতারি থেকে সেহরির মাঝখানের যে সময়টুকু, এই সময়টুকুতে আমরা চাইলে কোনো ফ্রুটস মানে ফল অথবা বাদাম অথবা টক দই বা এটা দিয়ে হালকা নাস্তা করা যেতে পারে। এবং সেহরি থেকে ইফতারির মাঝখানে যে লম্বা সময়টা আমাদের গ্যাপ চলে আসতেছে, পানি শূন্যতা হওয়ার একটা সম্ভাবনা থাকে, এই সময়টুকুটাতে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে। আর একটা বড় জিনিস থাকে যে ইফতারির পরে সেহরির মাঝখানে যতটুকু আমরা চেষ্টা করব চা এবং কফি খুব বেশি পরিমাণে না খেতে। চা কফিটাও কিন্তু একটা পর্যায়ে যে পানি শূন্যতার কারণ হতে পারে। একটু ছোট্ট করে জানতে চাই, যাদের লিভার ট্রান্সপ্ল্যান্ট হয়েছে তারা কি রোজা রাখতে পারবে? এখানে কিছু আমাদের ক্রাইটেরিয়া বা প্রোটোকল আছে। এটা বলতে গেলে আসলে ডাক্তারি ভাষায়, আমি তারপরে একটু বলি। যেমন আমরা একে কতগুলো ক্যাটাগরিতে ভাগ করি। যেমন ভেরি হাই রিস্ক পেশেন্ট। ভেরি হাই রিস্ক পেশেন্ট হচ্ছে তারা অবশ্যই রাখতে পারবে না। হাই রিস্ক পেশেন্ট দেন হচ্ছে শুড নট, তারাও পারবে না। আর কিছু আছে যে মিডিয়াম বা লো রিস্ক, তারা কনসিডার করতে পারবে।
এখন ধরেন আমি একটা সিম্পল উদাহরণ হিসেবে দিই যে একজন এক্ষেত্রে liver- রোজা রাখার আগে নিশ্চয়ই একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের সাথে পরামর্শ করে তার Definitely, সিদ্ধান্ত নেওয়া উচিত। অবশ্যই। এই বিষয়গুলো নিয়ে আমরা আরো বিস্তারিত আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। বিরতির আগে আমরা কথা বলছিলাম যে লিভার ট্রান্সপ্ল্যান্টের পেশেন্টরা রোজা রাখতে পারবে কিনা, যেটা আপনি খুব চমৎকার করে বললেন যে রাখতে পারবে কিনা সেটা আসলে ডিপেন্ড করে রিস্কের উপরে, রিস্কের উপরে। আমি সিম্পল উদাহরণ হিসেবে একটা দিয়ে যাই যে যে যার লিভার ট্রান্সপ্লান্ট হয়েছে এবং সেটা 1 বছরও এখনো হয় নাই, তার ক্ষেত্রে কিন্তু রিস্ক আছে। যে 1 বছরও হয় নাই, সে লিভার ট্রান্সপ্লান্ট হয়েছে এবং সে এখনও হয়তো তাকে ইমিউন সাপ্রেসিভ কিছু মেডিসিন আমরা দিই, তাকে হয়তো 2 বেলা করে খেতে হচ্ছে, যেটা যদি ফাস্টিং এমন হয় 12 ঘন্টা ক্রস করে গেলে তার ওই ওষুধটা নিতে সমস্যা হচ্ছে, এরকম পেশেন্ট রোজা রাখতে পারবে না। কিন্তু ট্রান্সপ্লান্ট হয়েছে অনেক দিন আগে, পেশেন্ট এখন স্টেবল আছে, সে যে লিভারটা নিজে থেকে নিয়েছে সেটা এখন প্রপারলি ফাংশন করতেছে, সে হয়তো রাখতে পারবে। বাট ইট শুড বি গাইডেড বাই অ্যান গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট। এটা একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের পরামর্শ নিয়েই তারপরে তাকে এই ডিসিশনটা নিতে হবে। এখন আপনার কাছে একটু জানবো, এই যে আমরা পেটের সমস্যা নিয়ে কথা বলছি, যে কোনো ধরনের পেটের সমস্যা যখন হয়, যখন সিভিয়ার লেভেলে চলে যায়, তখন কিন্তু আপনারা এন্ডোস্কোপি টেস্টটা করতে বলেন, এবং এন্ডোস্কোপি নামটা শোনার সাথে সাথে কিন্তু রোগীদের মধ্যে একটা ভীতি কাজ করে, একটা স্টিগমাতে তারা চলে আসে। এই জায়গাটা আপনার কাছে একটু জানবো যে মেডিক সিগনেচার ক্লিনিকে আসলে এই এন্ডোস্কোপির সার্ভিসটা বা এই টেস্টটা আপনারা কতটুকু স্মুথলি আপনারা করে থাকেন? এগুলোতে ইনভেসিভ প্রসিডিউর। ইনভেসিভ মানে হচ্ছে আমাকে রোগীর শরীরে ম্যানিপুলেট করতে হচ্ছে। তো এরকম যে কোনো ইনভেসিভ প্রসিডিউরে কম বেশি অল্প বিস্তর রিস্ক সারা পৃথিবীতেই থাকে, কিন্তু এন্ডোস্কোপির ক্ষেত্রে সেটা খুবই নেগলিজিবল। যে রিউমারটা বা যে ধারণাটা আমাদের দেশে অনেকে মনে করে যে এন্ডোস্কোপি করতে যে রোগী মারা যেতে পারে বা এন্ডোস্কোপি করতে যে অনেক ব্যথা, আসলে জিনিসটা এরকম না। একটা এন্ডোস্কোপি করতে সর্বোচ্চ হয়তো 1 মিনিটের মতো সময় লাগে, যদি কোনো রোগী কোঅপারেটিভ হয় এতেই হয়ে যায়। সো আমরা মেডিক্সে যেটা করি যে আসলে পেনলেস এন্ডোস্কোপি বলতে বাজারে একটা কথা প্রচলিত আছে। হ্যাঁ, আমাদের মেডিক্সে যেটা হয় একদম পেনলেস এন্ডোস্কোপি, কারণ হচ্ছে আমাদের এখানে পুরোটাই সিডেশনের মধ্যে করা হয়, মানে রোগী ঘুমের মধ্যে থাকে। রোগী এ পর্যন্ত আমরা যত রোগী করেছে কেউ কখনো বলতে পারে নাই যে উঠে যে এন্ডোস্কোপি হয়েছে, আমি কিছু টের পেয়েছি। মানে সে উঠে বলে ও হয়ে গেছে, বাস কখন হলো কীভাবে হলো কিছুই বুঝলাম না। সো এতটাই স্মুথ। আমাদের এখানে যে রোগীকে ঘুম পাড়ানোর যে অংশটুক সেটা কিন্তু আমি করতেছি না, আমার কাজ শুধু এন্ডোস্কোপি করা। কিন্তু আমাদের এখানে একজন দক্ষ অ্যানেস্থেসিওলজিস্ট আমার সাথে থাকে, যার কাজ হচ্ছে রোগীকে কিছুক্ষণের জন্য ঘুম পাড়িয়ে দিবে, সেটা ম্যাক্সিমাম 3 to 4 মিনিট 5 মিনিটস এর মধ্যে রোগীর এন্ডোস্কোপি হয়ে যাবে এবং রোগী ঘুম থেকে উঠে দেখবে তার প্রসিডিওর কমপ্লিট। সো এতটাই স্মুথ। সো মেডিক্সে কেউ যদি আসে, আমার মনে হয় না কেউ কখনো মানে বলেছে যে আমি এন্ডোস্কোপি করতে ব্যথা পাইছি বা টের পাইয়াছি। আর খুবই সেফ এটা এই জন্য, কারণ হচ্ছে যে ঘুম পাড়ানোর অংশটুকু পুরাটাই একজন অ্যানেস্থেসিওলজিস্ট সে নিজে দাঁড়িয়ে থেকে প্রসেসটা কমপ্লিট। অর্থাৎ এই ক্ষেত্রে আপনারা পেশেন্ট সেফটির বিষয়টাকেও বেশ প্রায়োরিটি দিয়ে থাকেন, এবং এটা আসলে একজন চিকিৎসক হিসেবে কিন্তু ডাক্তাররা কিন্তু সেটা এক্সপেক্ট করে, বা আপনাদের তরফ থেকে যেটা আপনি বলছেন যে দায়িত্ববোধের একটা বিষয় চলে আসে। একটু এখন জানবো ফ্যাটি লিভার, যেটা ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু ফ্যাটি লিভার রোগীদের সংখ্যাটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এবং সেই জায়গায় বাংলাদেশ কিন্তু অনেক দূর এগিয়ে গেছে ফ্যাটি লিভারের রোগীদের সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে। একটু জানবো যে পেছনের মূল কারণটা কি আসলে কি? ফ্যাটি লিভার আসলে এই রোগটা এমন যে এটা একক হিসাবে সাধারণত খুব কম সময়ে থাকে, এটা দলবদ্ধভাবে চলতে পছন্দ করে। মিন্স হচ্ছে যার ফ্যাটি লিভার আছে তার দেখা যায় হয় রক্তে কোলেস্টেরল বেশি আছে, অথবা ডায়াবেটিস আছে তার, অথবা ওভারওয়েট ওজন বেশি ওবেসিটি আছে, অথবা তার জীবনযাত্রার যে ধরনটা সে হয়তো যতটুকু শারীরিক পরিশ্রম আমাদের একজন নর্মাল মানুষের করা উচিত সে অতটুকু করে না। সো আমরা অনেকেই এই রিস্কের মধ্যে আছি, কিন্তু এটা প্রিভেন্টেবল শুধুমাত্র যে রিস্ক ফ্যাক্টরটার জন্য হচ্ছে। আমি যদি রেগুলার হাঁটাচলা করি বা আমি যদি খাবার দাবারের প্যাটার্নটা একটু চেঞ্জ করতে পারি, তাহলে এখান থেকে দূরে থাকা সম্ভব এই রোগ থেকে। আচ্ছা, অর্থাৎ আমরা যদি এক কথাই বলে থাকি যে এখানে লাইফস্টাইল মডিফিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমরা যদি ফ্যাটি লিভারটাকে প্রিভেন্ট করতে চাই। এটাই শুধু প্রিভেনশনও না, ট্রিটমেন্টেরও 1 নম্বর পয়েন্টই হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন। কেউ যদি প্রথমেই ওষুধ দিয়ে দিল আর রোগী ওষুধ খেয়ে মনে করলো যে তার ফ্যাটি লিভার ভালো হয়ে যাবে, দ্যাটস নট ট্রু। মানে এটা গাইডলাইনের মধ্যেই আছে যে তাকে কতটুকু হাঁটতে হবে, কতটুকু ওজন কমাতে হবে, এটা হচ্ছে প্রাথমিক চিকিৎসা। ওষুধ বা মেডিসিন হচ্ছে পরবর্তী চিকিৎসা। সো কার ওষুধ লাগবে কি লাগবে না, অনেকের ওষুধ লাগে না। আমি যদি 10 জন ফ্যাটি লিভারের রোগী দেখি, হয়তো 7-8 জনেরই হয়তো মেডিসিন লাগে না,
তারা লাইফস্টাইল চেঞ্জ করলে ভালো থাকে। 2-1 জনের হয়তো একটু প্রোগ্রেসিভ স্টেজে চলে গেছে, তার ক্ষেত্রে হয়তো মেডিসিন প্রয়োজন হচ্ছে। আচ্ছা, এই যে ফ্যাটি লিভারের রোগীদের যে আপনারা ট্রিটমেন্ট করছেন, এখানে নিশ্চয়ই পুষ্টিবিদের একটা ভূমিকা রয়েছে। যেমন আপনারা ফ্যাটি লিভারের ফ্যাটটাকে রিমুভ করার জন্য নিশ্চয়ই আপনারা ওষুধ দিচ্ছেন, কিন্তু এর পাশাপাশি একটা প্রপার ডায়েট মেইনটেইন করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। পুষ্টিবিদের ভূমিকাটা একটু জানতে চাই। ওই যে প্রথম ট্রিটমেন্টটাই তো লাইফস্টাইল মডিফিকেশন। এখন লাইফস্টাইল মডিফিকেশনের প্রথম যে ধারণাটা সেটা হচ্ছে, একটা হচ্ছে হেলদি ডায়েট, আমি কি খাবো আর কি খাবো না। যে কি খাবো না তার একটা প্যাটার্ন আমি হয়তো বলে দিতে পারবো, কিন্তু প্রতিটা খাবারে কতটুকু ক্যালোরি আছে সেই হিসাবগুলো আমার চেয়ে ভালো জানবে একজন পুষ্টিবিদ। তারপরে যেমন আমি হয়তো বলে দিব তাকে 5 to 10% ওয়েট লস করতে হবে, বলে দিলাম যে আপনার 10% ওয়েট লস করতে হবে। এখন একজন মানুষের জন্য শুধু হেঁটে চলে বা পরিশ্রম করে তার পুরোটা কিন্তু ওজন কমানো কঠিন, এবং তাকে ওই যে হেলদি লাইফস্টাইলটা মেনটেন করাটাও জরুরি এই ওজন কমানোর জন্য। সে এই যে তাকে যে ডায়েট চার্টটা যে মেনটেন করতে হবে, এই চার্ট মেনটেন করার জন্য একজন পুষ্টিবিদ লাগবেই। এখন আপনার কাছে একটু জানবো যে মেডিক সিগনেচার ক্লিনিকের গ্যাস্ট্রো ডিপার্টমেন্টের বিষয়ে একটু জানবো, যে এই ডিপার্টমেন্ট আসলে কতটুকু রিচ, বা একজন পেশেন্ট যখন সার্ভিসটা নিতে আসবে আস্থার জায়গাটুকু আসলে কতটুকু তার অর্জন করতে পেরেছে। এখানে একটা সার্ভিস তো আসলে অনেক কিছুর উপরে ডিপেন্ড করে, শুধু তো চিকিৎসার উপরে না। যখন একটা রোগী একটা হাসপাতালে আসবে তখন শুধু ডাক্তারের সার্ভিসের উপরে কিন্তু সব কিছু নির্ভর করে না। সো এখানে অনেকজন মানুষ জড়িত এই সার্ভিসটার পিছনে, যেমন একজন নার্সিং পেশা জড়িত। আমার রোগীটা ট্রিটমেন্টের পরে বা যদি ভর্তি থাকে তাহলে তার কি খাবার খাবে তার জন্য ডায়েটিশিয়ান জড়িত। তারপরে নিচে যখন রোগীটা আসতেছে তাকে রিসিভ করে রোগীটাকে একজন নিয়ে আসতেছে, তার সাথে জড়িত। সো অনেক কিছু ডিপেন্ডেন্ট। সো আমার গ্যাস্ট্রো ডিপার্টমেন্ট কিন্তু এই মানুষগুলোকে সবাইকে নিয়ে ইনকর্পোরেট করা। তো আমরা একটা মোটো দিয়ে চলি, সেটা হচ্ছে গ্যাস্ট্রো ডিপার্টমেন্টে হচ্ছে যে এক ছাদের নিচেই পুরোপুরি চিকিৎসা। যে মানে একটা রোগী আসলে যেত তাকে অন্য কোথাও যেতে না হচ্ছে, আমি এখানে তাকে পূর্ণাঙ্গ একটা চিকিৎসা। এই যে আপনি মোটোর কথা বলছেন, মোটোটা সম্পর্কে আরেকটু বিস্তারিত আমি জানবো। আরও একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। বিরতির আগে আমরা কথা বলছিলাম যে মেডিক সিগনেচার ক্লিনিকের যে গ্যাস্ট্রো ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টে আপনি বলছিলেন যে আপনাদের একটা মোটো আছে, সেই মোটোটা একটু জানতে চাই। আমি বলেছিলাম তখন মোটোটা হচ্ছে অনেকটা যে আমরা এক ছাদের নিচেই পরিপূর্ণ চিকিৎসা দেবো একটা পেশেন্টকে। তো আমি সিম্পল উদাহরণ হিসেবে দিই, 2টা পেশেন্টের উদাহরণ হিসেবে দিই। যেমন একজন পেশেন্ট আমাদের কাছে আসলো হচ্ছে পেটে ব্যথা নিয়ে, ফিমেল পেশেন্ট ছিল, এই কয়েকদিন আগের কথাই সেটা। তার বেশ ভালো রকম পেটে ব্যথা ছিল, এবং স্বাভাবিকভাবে পেটে ব্যথা হলে একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের কাছেই প্রথম আসে একজন রোগী। সো যেহেতু রোগীর সিভিয়ারিটি অনেক বেশি ছিল, তাহলে আমরা রোগীকে প্রথমে ভর্তি করলাম। ভর্তি করার পরে তাকে মুখে খাওয়া বন্ধ করে তাকে প্রথম যে সাপোর্টিভ চিকিৎসাটা সেটা দেওয়ার পরে ব্যথা যখন মোটামুটি কমলো, আমরা কিছু ইনভেস্টিগেশনে গেলাম। ইনভেস্টিগেশনে যে দেখা গেল যে তার আসলে ডায়াগনোসিসটা হচ্ছে কোলোলিথিয়াসিস, মানে পিত্তথলিতে তার অনেকগুলো পাথর আছে। অ্যাকচুয়ালি ডায়াগনোসিস পর্যন্ত এই জায়গাটায় আমার কাজটা শেষ, কারণ হচ্ছে যে আমি পিত্তথলির পাথর আসলে মানুষ অনেকভাবে মিথ আছে যে এটা ওষুধ দিয়ে গলায় ফেলবে, এই করবে সেই করবে, আসলে বেসিক্যালি এটা অপারেশনই লাগে। এবং এখন অনেক আধুনিক অপারেশন চলে আসে, ল্যাব কল করে মানুষ, ছিদ্র করে ফেলে, কোনো কাটাছেঁড়া লাগে না। সো আমি ডায়াগনোসিস করে দিলাম হচ্ছে তার পিত্তথলিতে পাথর আছে। দেন আমার ডিপার্টমেন্টেরই একজন হেপাটোবিলিয়ারি সার্জন আছেন, উনি এসে এটা পরবর্তীতে উনি অ্যাডভাইস দিল যে এটা 1 মাস পরে আপনি অপারেশন করে যাবেন, বা 1.5 মাস পরে অপারেশন করবেন, করে আপনি ভালো হয়ে যাবেন। এবং রোগী 1.5 মাস পরে অপারেশন করে গেছে, রোগী সুস্থ। তেমনি আরেকটা উদাহরণ হিসেবে দিই, আমরা এখানে কিছু কঠিন কাজও করি, যেমন যে কাজগুলো অনেক জায়গায় হয়তো করতে একটু হ্যাসিটেট করে। আমাদের পেজের ভিডিওতেও এই পেশেন্টের আছে, মানে ইন্টারভিউ আছে। সে নিজে এসেছিল টাঙ্গাইল থেকে, মানে অনেক ওভারওয়েট, 100 কেজির উপরে ওজন, এবং তার স্লিপ অ্যাপনিয়া আছে। স্লিপ অ্যাপনিয়া মানে এমন একটা রোগ যে সে যখন ঘুমায় বা শুয়ে পড়ে তখন তার নাক সাময়িকভাবে কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় এবং তার অক্সিজেন স্যাচুরেশন ফল করে যায়। এই রোগীদেরকে ঘুমায়া কিন্তু এন্ডোস্কোপি করানো একটু কঠিন, কারণ যখনই সে ঘুমায় যাবে তার তো স্যাচুরেশন ফল করে। একটু আগে বললাম আমার অভিজ্ঞ অ্যানেস্থেসিওলজিস্ট আছে, সে পুরাটা এটা সুন্দরভাবে কন্ডাক্ট করছে, এবং আমরা এটা এন্ডোস্কোপি করেছি। তার পেপটিক আলসার ব্লিডিং ছিল, মানে ভিতরে একটা আলসার ছিল যেটা ব্লিডিং হচ্ছিল। আমরা ওই জায়গাটা একটা ক্লিপ দিয়ে ওটা বন্ধ করে দিয়ে আসছি। মানে কি ওর পর থেকে তার ব্লিডিং হচ্ছে না। সে কয়েকদিন ধরে রক্ত চলে যাচ্ছিল, শরীর থেকে কমে যাচ্ছিল, এখন সেই জিনিসটাও
তারও ভালো হয়ে গেল, আবার অ্যানেস্থেসিওলজি থাকার কারণে প্রসিডিউরটা করতে আমার ইজি হয়েছে। সো এই যে সমন্বিত চিকিৎসাটা, যে অ্যানেস্থেসিওলজিস্ট, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, সার্জন, হ্যাঁ কাজ করে। আবার এই জিনিসগুলো অন্য কোথাও এত আমি জানি না, আরও বাংলাদেশে তো অনেক হসপিটালে আছে, কিন্তু আমরা চেষ্টা করি রোগীকে কেয়ার দিয়ে কাজটা করার জন্য। এখন একটু জানবো যে আমাদের দেশের কিছু মানুষের কিন্তু আমি বলবো যে ইচ্ছা থাকে যে আমার কোনো একটা সমস্যা হলে আমি দেশের বাইরে চলে যাব, তো সেই জায়গা থেকে যদি কারো গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল রিলেটেড কোনো প্রবলেম হয়ে থাকে, সেই পেশেন্টগুলোকে আসলে মেডিক্স সিগনেচার ক্লিনিক কীভাবে কামব্যাক করাতে পারে? আমাদের দেশের মানুষদের একটা প্রবণতা আছে আসলে, এটা যে শুধুমাত্র তাদের প্রবণতা শব্দটা দিয়ে আসলে নিজেদের দায়মুক্তি দেওয়াটা ঠিক হবে না, কারণ আমরা অনেকরা নিজেরাও ডাক্তাররা এর পেছনে দায়ী। আবার অনেক প্রযুক্তিগত যে ডেভেলপমেন্টগুলো, যেগুলো হয়তো 90-এর দশকে বা 2000 শতকের আশেপাশে প্রথম দিকে ছিল না, কিন্তু এখন কিন্তু সেগুলো ডেভেলপ হয়েছে। বিশেষ করে আমাদের গ্যাস্ট্রোএন্টারোলজিতে ইন্টারভেনশনের সুযোগ অনেক বেশি। আমি যদি বলা শুরু করি শেষ হবে না। এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড, ইআরসিপি, মানে অনেক ধরনের প্রসিডিওর আছে। এর মধ্যে রিসেন্টলি ইআরসিপি, এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড, এমনকি রিসেন্টলি এটা তো জানে সবাই যে মেডিক্সটা হচ্ছে ইউনাইটেড হসপিটালের একটা কনসার্ন। সো আমাদের ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালে এই কিছুদিন হলো প্রথমবারের মধ্যে ইএসডাব্লিউএল হচ্ছে, যেগুলো প্যানক্রিয়াটিক স্টোনে ইএসডাব্লিউএল করে স্টোনগুলো ছোট করে দিলে ব্যথার রিমুভাল হয়। সো এটা কিন্তু বাংলাদেশে আগে হতো না, সেটা এই কয়েক মাস ধরে এটাও স্টার্ট হয়ে গেছে। সো গ্যাস্ট্রোএন্টারোলজিতে যতগুলো অ্যাডভান্স থেরাপিউটিক প্রসিডিওর হয় তার সবগুলো এখন আমাদের এখানে হয়। সো যেহেতু সবগুলো হচ্ছে, তো এই জিনিসগুলো যদি আমরা রোগীদেরকে বুঝাতে পারি বা তাদের আস্থা অর্জন করা যায় যে এই জিনিসগুলো আমাদের এখানে হচ্ছে, একটা ইআরসিপির জন্য এখন আর বাইরে যাওয়ার দরকার নেই, একটা এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ডের জন্য বাইরে যাওয়ার দরকার নেই, তাহলে হয়তোবা তারা আর বিদেশ যাওয়ার প্রবণতা কিছুটা হলেও কমবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়ার জন্য, এবং আপনি খুব চমৎকার করে বললেন যে মেডিক্স সিগনেচার ক্লিনিকের গ্যাস্ট্রো ডিপার্টমেন্ট আসলে কতটুকু উন্নতি লাভ করেছে, এবং আপনাদের মোটর কথাও বললেন, এবং সেই সাথে বললেন যে লিভার ট্রান্সপ্ল্যান্ট নিয়ে আপনাদের কি কি পরিকল্পনা রয়েছে। আপনাকে আবারও ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন মেডিক্স সিগনেচার ক্লিনিক নিবেদিত এখন টিভির রমজানের বিশেষ আয়োজন রমজানের স্বাস্থ্য। আজ এখানে শেষ করতে হচ্ছে, দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।